ই-লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমরা একটা নতুন শেয়ার নিয়ে আলোচনা করব, ডিটেইল ভিডিও এবং ডিটেইল অ্যানালিসিস করব ফান্ডামেন্টালের দিক থেকে, এবং এই শেয়ার থেকে আমরা আশা করছি যে মোটামুটি 10% মতো আমরা গেন করতে পারবো যদি আমরা একে কয়েকটা মাসের জন্য যদি হোল্ড যদি করি। কেন, কি কারণ, সবই আমি একটু ডিটেলে ব্যাখ্যা করি। প্রথমে এই যে কোম্পানিটা আমি যে সময় রেকর্ডিং করছি 11টা 25, এই সময় এর দাম ছিল 562 টাকা 5 পয়সা, এবং এটা আগের দিনের থেকে অবশ্যই কম, কেননা এটা আগের দিনে ক্লোজ হয়েছিল আমার 563 টাকায়, এবং সেখান থেকে এটা কমছে। এবার কথা হচ্ছে যে যদি একে আমি 1 বছর যদি ধরে যদি রাখতাম, অর্থাৎ যদি 1 বছর আগে যদি একে আমি কিনতাম এবং আজকের দিনে, তাহলে এর যে দাম হতো 561 টাকা, অর্থাৎ দেখুন 233 টাকা 60 পয়সা, কিন্তু আপনি কিন্তু পার শেয়ার কিন্তু প্রফিট করতে পারতেন, অর্থাৎ 71.24% কিন্তু প্রফিট করতে পারতেন। এই কোম্পানিটার পি রেশিও 26.2, ডিভিডেন্ড ইল্ড 28, এবং 52 সপ্তাহের মধ্যে হাই গেছে 588 এবং লোতে আছে 286 টাকা 25 পয়সায়। এই কোম্পানিটার আমরা একটু প্রফিট লস একটু যাচাই করে নিই। এটা হচ্ছে কোয়ার্টারলি পিএল, এবং এখানে দেখুন আমাদের যে ওপিএম পার্সেন্টেজ কোয়ার্টারলি মোটামুটি 10 থেকে 12 বা 15-র মধ্যে কিন্তু ভ্যারি করছে। তো 21 সালের যদি আমরা যদি জুন মাসটা যদি বাদ দিই, তো এই কোয়ার্টারটা যদি বাদ দিই, তাহলে দেখুন 10 থেকে 15-র মধ্যে এ কিন্তু ভ্যারি করছে। আর এই মাঝখানে 1-2বার কোয়ার্টারে 2% এসেছিল, ঠিক আছে। ব্যবসা সবার সবসময় সমান যায় না, আপস অ্যান্ড ডাউন সবসময় লেগেই থাকে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ওপিএম কিন্তু স্যাটিসফ্যাক্টরি। এরপরে আমরা নেক্সট যে পার্ট, সেই পার্টটাই আসি। দেখুন এখানে আমরা অ্যানুয়ালি দেখতে চাইছি, অ্যানুয়ালি এর ওপিএম কেমন। অ্যানুয়ালি ওপিএম দেখুন 12% কিন্তু মেনটেন করে চলেছে। এর আগে 21% ছিল, তারপরে কমেছে, তারপরে আবার কিন্তু বাড়ছে। এখন কথা হচ্ছে যে এই কোম্পানিটার কে আমি কেন প্রেফার করছি, বা এই কোম্পানিটাকে কেন আমি মনে করছি এটা একটা ভালো মুভ দিতে পারে। এর কারণটা দেখুন, এর কারণটা ফি আর ডি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্টর আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরদের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু একটা ভালো রকমের আছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা বেরিয়ে গেছে, অর্থাৎ ফিরা বেরিয়ে গেছে, কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু এখনও কিন্তু মোটামুটি রয়ে গেছে এবং একটু হলেও বেড়েছে। আর পাবলিকের হাতে যত শেয়ার কম থাকবে, ততই আমি মনে করি যে এটা ইনভেস্টর, যারা রিটেল ইনভেস্টর, তাদের কাছে লাভদায়ক বা মঙ্গলজনক। তো সেই জন্য আমি মনে করছি এটাই একটি ভালো ইনভেস্টমেন্টের অপরচুনিটি হতে পারে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি কোনো অ্যাডভাইসার নই, আমি আপনাদের অ্যাডভাইস করছি না। আপনারা সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইসারের মতামত গ্রহণ করুন, গ্রহণ করে নিজেরা অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে আপনারা ইনভেস্ট করুন। আমার কথা শুনে কিন্তু একদম ইনভেস্ট করবেন না। পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এরপরে আসছি ক্রেডিট রেটিং এজেন্সি, অর্থাৎ এর ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি কেমন, এর রিস্ক কি আছে, এর রিওয়ার্ড কি কি হতে পারে, এই কোম্পানি আমাদের রিওয়ার্ড কি কি দিতে পারে, এগুলো নিয়ে আমাদের ক্রিসেল কিছু রেটিং দিয়েছে এই কোম্পানিটার উপর। দেখুন লং টার্ম এবং শর্ট টার্ম দুক্ষেত্রেই কিন্তু এ প্লাস দিয়েছে, এবং এখানে একটু দেখুন ছোট্ট করে লেখা আছে, ক্রিসেল রেটিং হ্যাজ রিভাইজড ইটস আউটলুক অন দি ব্যাংক ফেসিলিটি অ্যান্ড নন কনভার্টেবল ডিবেঞ্চার অফ দিলীপ বিল্ডকন লিমিটেড টু পজিটিভ ফ্রম নেগেটিভ। অর্থাৎ আগে নেগেটিভ দিয়েছিল, এবার সেখান থেকে কিন্তু পজিটিভে এসছে। দেখুন আগে দিয়েছিল নেগেটিভ, পজিটিভে এসছে A1। আগে দেখুন নেগেটিভ, এবার দেখুন এতে এসছে। আগে দেখুন নেগেটিভ ছিল, তুলে নিয়েছে, এবার পজিটিভ রেটিং দিয়েছে। তো সুতরাং এটা একটা কোম্পানির পক্ষে কিন্তু খুবই ভালো জায়গা বলে আমি অন্তত মনে করি। এরপরে আসি, দেখুন এরপরে আমরা দেখি যে ক্রিসেল আর কি কি বলছে। দেখুন ক্রিসেল আরও কিছু বলছে যে এর কিছু স্ট্রেংথ এরিয়া রয়েছে। এস্টাবলিশড মার্কেট পজিশন backed by strong project execution capacity বা ক্যাপাবিলিটি। এখানে একটা জিনিস আপনারা হাইলাইট করুন,
এর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টেশন হাইওয়ে। এদের একটা ভালো সম্পর্ক কিন্তু আমাদের এই কোম্পানির সঙ্গে কিন্তু রয়েছে, এবং এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। যে কোনো অর্ডার বার করতে কিন্তু এর খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কথা তো নয়ই। আচ্ছা, এটা শুধু রোডের ক্ষেত্রে কিন্তু কাজ করছে না। এখানে দেখুন, the company has now taken up the projects low capital requirement। কি ওয়াটার সাপ্লাইতে কাজ করছে, ওয়াটার সাপ্লাই প্রজেক্টেও কিন্তু এই কোম্পানিটা কিন্তু কাজ করে চলেছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানিটি রোড কনস্ট্রাকশনেও কাজ করছে, আবার ওয়াটার সাপ্লাই প্রজেক্টেও কিন্তু কাজ করছে। এরপরে আর কি ক্রিসিল ভালো ভালো কথা বলছে দেখি। দেখুন, রোবাস্ট অর্ডার প্রোভাইডিং রেভিনিউ ভিজিবিলিটি অ্যালং দি ইনক্রিজড ডাইভার্সিফিকেশন। অর্থাৎ এই কোম্পানিটি দেখুন 21,843 কোটি টাকা কিন্তু অর্ডার পেয়েছে ডিসেম্বর 31, 2023 পর্যন্ত, এবং এটাই তার রেভিনিউকে কিন্তু অনেকটা বাড়াতে সাহায্য করছে। অবভিয়াসলি কোনো একটা কোম্পানি যদি ভালো করে অর্ডার যদি পায়, তাহলে তার রেভিনিউ তো বাড়বেই, প্রফিটেবিলিটি বাড়বে, তাহলে অটোমেটিক্যালি তার রেভিনিউ কিন্তু বাড়বে। এরপরে দেখুন, এইখানে একটা কথা বলেছে, ইট হ্যাজ ডাইভার্সিফাইড ইনটু মাইনিং, ইরিগেশন অ্যান্ড আরবান ইনফ্রাস্ট্রাকচার টু রিডিউস দি রেভিনিউ কনসেন্ট্রেশন ইন দি রোড সেগমেন্ট। তাহলে এখানে একটা আরও পজিটিভ জায়গা পাচ্ছি। কি পাচ্ছি না, এই কোম্পানিটা বর্তমানে এখন মাইনিংয়েও ইনভেস্টমেন্ট করছে, মাইনিংয়েও কাজ করছে, ইরিগেশন যেটা আমরা একটু আগেই পড়ে এলাম, কথাটা অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট পড়াই, তো যার জন্য পড়ে এলাম বা পড়ালাম এই কথাটা আমার বেরিয়ে যায়। তো যাই হোক, একটু আগে আমরা দেখে এলাম, আপনাদের তো আমি পড়াতে পারি না। এবং আরবান ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের কি করছে না, প্রজেক্ট কিন্তু শুরু করে দিয়েছে, এবং এর ফলে কি হয়েছে যে কেবলমাত্র শুধু যে রোড থেকে যে প্রফিট বা রেভিনিউ জেনারেট হতো সেটা কিন্তু এখন হবে না। তার মানে ব্যাপার এটা দাঁড়ালো যে যদি আমার এই কোম্পানিটা অর্থাৎ ডিবিএল যদি রোড থেকে যদি কোনো প্রফিট বা কোনো অর্ডার যদি নাও যদি পায়, সে যদি মাইনিং, ইরিগেশন বা আরবান ইনফ্রাস্ট্রাকচার থেকে যদি আমার অর্ডার পায়, তাহলে কিন্তু কিন্তু প্রফিট জেনারেট করতে পারবে, এবং এই যে ডাইভার্সিফিকেশন, এটা কিন্তু খুবই ভালো জিনিস। এরপরে দেখুন, healthy financial risk profile supported by continued focus on delivering aided asset monetization and improved accrual। এই ব্যাপারটা কি, দেখুন, যদি কোম্পানির ডেট যদি উত্তর বাড়তে লাগে, অর্থাৎ ধরুন আপনি আজকে কারোর কাছে 100 টাকা ঋণ করলেন, আবার পরের দিন আবার 200 টাকা ঋণ করলেন, তাহলে আপনার ঋণ কত হলো মোট না 300 টাকা হলো। আপনাকে তো ঋণটা মেটাতে হবে, কিন্তু আপনি ঋণ মেটাতে পারছেন না, উপরন্তু 300 টাকার উপর আবার কথার কথা বলছি 50% ইন্টারেস্টও আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আপনার ঋণের বোঝা কিন্তু ক্রমশ বাড়তেই থাকছে। কিন্তু এখানে দেখুন ক্রিসেল কি বলছে, ডেট হ্যাজ রিডিউসড শার্পলি। কত টাকার ডেট কমিয়েছে না, 1,800 কোটি টাকার ডেট কিন্তু কমিয়ে ফেলেছে। তো এটাও একটা প্লাস পয়েন্ট কোম্পানি। এটা ভাববেন না আমি যে শুধুমাত্র আপনাদের সঙ্গে প্লাস পয়েন্টই ডিসকাস করব এবং কোম্পানি যে মাইনাস পয়েন্ট সেটা আপনাদের সামনে আমি বলবো না, তার কারণ আমার এখানে কোনো ব্র্যান্ড প্রমোশনের কোনো এখানে আমার স্বার্থ জড়িয়ে নেই। আমি জাস্ট এডুকেশনাল পারপাস এবং অ্যাওয়ারনেস পারপাসের জন্য যেহেতু এই ভিডিও রেকর্ডিং করছি, সুতরাং আমার কারোর কাছে আমি পয়সাও পাই না, কাউকে আমাকে পয়সা দিতেও হয় না। এবার দেখুন, এই কোম্পানির উইকনেসও কিছু রয়েছে। ক্রিসেল কি বলছে, আচ্ছা আমি কিন্তু পুরো ক্রিসেলের যে রিপোর্ট সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসিনি, আমি জাস্ট যে মেন যে পার্ট, সেই মেন পার্টগুলো এখানে আমি নিয়ে এসেছি। এবার দেখুন ক্রিসেলের যে উইকনেস যে পয়েন্টগুলো বলেছে, যে জায়গাগুলো চিহ্নিত করেছে, সেটা কি না, এই যে কোম্পানি আগে একচেটিয়া অধিকার ছিল এই এনএইচআই এবং এমওআরটিএইচ এর কাছে,
কিন্তু এই একচেটিয়া অধিকার এখন কমে গেছে। সেই জন্য দেখুন এখানে বলেছে না, দিস লেড টু ড্রপ দ্য নাম্বার অফ HAM প্রজেক্ট রিসিভড বাই কোম্পানি টু 1 ইন ফিসকাল 24 সালে কেবলমাত্র একটা পেয়েছে। আবার কিন্তু দেখুন 18 আর 19 এই 2 সালে কতগুলো প্রজেক্ট পেয়েছিল না, মোট 12খানা কিন্তু প্রজেক্ট পেয়েছিল। তার কারণ কি? তার কারণ এখন প্রচুর পরিমাণে কম্পিটিশন চলে এসছে, তো সেই কারণে এর প্রজেক্টটা কিন্তু কম পাচ্ছে। এটা কিন্তু কোম্পানির মাইনাস পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এর পরেরটা কি না, র মেটেরিয়ালের প্রাইসের ভোলাটিলিটি, অর্থাৎ আজকে যে প্রাইসে র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে কালকে সেই প্রাইসে র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে না, যদি কোম্পানিকে বেশি দামে যদি র মেটেরিয়াল কিনতে যদি হয়, তার ফলে তার প্রফিটেবিলিটি অবশ্যই কমবে। এই জন্য এখানে দেখুন কি বলেছে না, ফর হাম প্রজেক্ট 60% অফ ইনক্রিজ ইন দি কস্ট রিসিভড। তার মানে র মেটেরিয়ালের কস্ট কত পার্সেন্ট বেড়ে গেছে না, 60% কিন্তু বেড়ে গেছে। দিস কিপস দি মার্জিন এক্সপোজ টু হাই ইনফ্লেশন, অর্থাৎ এই যে মূল্য বৃদ্ধি ঘটছে এর জন্য কিন্তু এই কোম্পানিটি প্রফিটেবিলিটি অবশ্যই কিছুটা হলেও হ্যাম্পার করছে। আমরা এই কোম্পানিটার ওভারঅল জায়গাটা কিন্তু বুঝলাম, এই কোম্পানি কোথায় স্ট্রেংথ কোথায় উইকনেস সবই বুঝলাম। কোনো একটা কোম্পানি 100% যে স্ট্রেংথ থাকবে এমন নয়, কিছু স্ট্রেংথ থাকবে কিছু উইকনেস থাকবে। কিন্তু আসল যে জায়গাটা এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেই জায়গাটা হচ্ছে এইটা। দেখুন 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখে কোম্পানি কেরলের কাছ থেকে, কেরল স্টেট গভর্নমেন্টের কাছ থেকে একটি প্রজেক্ট পেয়েছে। প্রজেক্টটা 48 মাসে শেষ করতে হবে, 8275 কিলোমিটার টানেলযুক্ত রাস্তা তৈরি করতে হবে এবং 1341 কোটি টাকার প্রজেক্ট পেয়েছে। এবং এই যে প্রজেক্টটা পেয়েছে এই প্রজেক্টের জন্য কোম্পানির অবশ্যই ফাইন্যান্সিয়াল প্রফিটেবিলিটি হবে এবং কোম্পানি প্রফিটে রান করবে এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস বাড়বে বলে আমি আশা করি। কিন্তু আবারও একবার বলে দিচ্ছি যে আমার কথা শুনে কিন্তু আপনারা শেয়ার কিনবেন না। আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি একজন সাধারণ, আমি নিজের শেয়ার কেনাবেচা করি নিজের অ্যানালাইসিস করে, এবং আমি এটা ফর জেনারেল পারপাস, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তাই আপনারা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছে যান, তাদের সাথে পরামর্শ করুন, পরামর্শ করে আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। যদি মনে হয় কোম্পানিটি ভালো তাহলে সেটাও লিখতে পারেন, হ্যাঁ আপনাদের মনে হয় যে কোম্পানিটি ভালো। যদি মনে হয় যে না কোম্পানিটির মধ্যে কোনো ভ্যালু নেই, তো আপনারা কিন্তু সেটাও কিন্তু আমাকে জানাবেন। ধন্যবাদ।